গুজরাট টাইটান্স নাকি রাজস্থান রয়্যাল? কিছুক্ষণ পরে শুরু হবে বিধ্বংসী একটা ম্যাচ। বিধ্বংসী আমি এই কারণে বললাম, কারণ আজকে মাঠে নামবে রাজস্থান রয়্যালের সূর্যবংশী। সূর্যবংশী জেসওয়াল যেই শুরুটা করে সেইটাই আসলে ম্যাচ নির্ধারণ করে দেয়। এবং টি-20 ফরম্যাটটাই এমন, যারা পাওয়ার প্লেতে খুব ভালো পজিশনে থাকবে ওই দলই ম্যাচটা জেতার সম্ভাবনা বেশিরভাগ থাকে। আজকে কি হবে? সূর্যবংশীর কি আরেকটা বিধ্বংসী ইনিংস আমরা দেখতে পাবো? অপেক্ষা করছি। জেসওয়াল জ্বলে উঠতে পারবে? অপেক্ষা করছি। এনিওয়ে, আপনাদের কাছে প্রশ্ন, আজকে আজকে আপনারা কাকে সাপোর্ট করছেন, কে কাকে সাপোর্ট করছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। রাজস্থান রয়্যাল নাকি গুজরাট টাইটান্স? আমি কিন্তু আজকে রাজস্থান রয়্যাল। তার কারণ আপনারা সবাই জানেন, সূর্যবংশী যেভাবে খেলছে তার ফ্যান কিংবা এসি না হয়ে থাকা যায় না। আসলে নামার পরেই সে যেভাবে বোলারদের উপরে চড়াও হয়, এক কথায় বোলারদের ঘুম কেড়ে নেওয়ার একমাত্র ব্যাটসম্যান এখন সূর্যবংশী। আরও ব্যাটসম্যান আছে, কিন্তু রাজস্থান রয়্যালের সাথে যেহেতু খেলা, সবচাইতে বেশি জেসওয়ালের চাইতেও বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলে সূর্যবংশী। অভিষেক শর্মার চাইতেও আক্রমণাত্মক খেলে অভিষেক শর্মা। সূর্যবংশী, জেসওয়াল এরা সমসাময়িক তারকা, কিন্তু সূর্যবংশীর খেলার ধরনটা একটু ডিফারেন্ট, কারণ সে অনেক ক্লিয়ার খেলে, অনেক ক্লিয়ার। এই যে মানে বলের গুণাগুণ বিচার না করে ডাউন উইকেট আসে না, ইউয়ার্কার বল কিভাবে ফেস করতে হবে, কিংবা ইউয়ার্কারটা লেগ স্ট্যাম্পে হলে এটা আবার কিভাবে ফ্লিক করে দিতে হবে। মানে এক কথায় বলতে গেলে বোলাররা লাইন চেঞ্জ করে, লেন্থ চেঞ্জ করে, কিন্তু বল করার পরে বলের ডেস্টিনেশন বাউন্ডারির সীমানার বাইরে, কারণ সূর্যবংশী। এই সূর্যবংশী আজকে আবার যদি জ্বলে ওঠে, তাহলে গুজরাট টাইটান্সের কিন্তু সংসারে মন থাকবে না, শরীরেও জুইত থাকবে না। তাদেরকে দেশের বাড়ি পাঠিয়ে দিবে, পাঠিয়ে আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করে দিতে পারে সূর্যবংশী। সূর্যবংশীর সেই ক্যাপাসিটি আছে, সেই ক্যালিভার আছে কিন্তু সূর্যবংশী। তো আমি মনে করি, যদি রাজস্থান রয়্যাল আগে ব্যাট করে, তাহলে 200+ স্কোর দেখা মিলতে পারে। তবে মিডল অর্ডারে রাজস্থান রয়্যালের একটু ঘাটতি আছে, ভালো ব্যাটসম্যানের একটু ঘাটতি আছে, পরিসংখ্যানটা বেশি একটা ভালো না। পাওয়ার প্লেতেই আসলে ডিসাইড করে দিবে যে রাজস্থান রয়্যাল যদি আগে ব্যাট করে রানটা কত দূর নিয়ে যাবে। কিংবা যদি একবারে স্পেসিফিকভাবে বলে দিই, জেসওয়াল এবং সূর্যবংশী ডিসাইড করে দেবে ম্যাচ কোন দিকে যাচ্ছে। তারা যখন খেলে ততক্ষণ পর্যন্ত আসলে কিছু বলা যায় না স্কোর কোথায় যাবে, কিন্তু ওরা আউট হয়ে গেলে, টপ অর্ডার যদি আউট হয়ে যায়, রায়ান পারাগ খুব বেশি ভালো একটা ফর্মে আছে বলে আমার কাছে মনে হয় না। 2-1টা ম্যাচে রান করছে, কিন্তু খুব বেশি ভালো অবস্থায় সে নাই। যেটা বলছিলাম, খুব বেশি ভালো অবস্থায় সে নাই। মূলত পাওয়ার প্লে এবং ম্যাচ ডিসাইড করে দিবে সূর্যবংশী এবং জেসওয়াল। আমার কাছে এটাই মনে হয়। আপনি কাকে সাপোর্ট করছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকে টেস্ট ম্যাচ ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের। গতকাল বাংলাদেশ যেভাবে ড্রাইভিং সিটে ছিল, সেখান থেকে আমি ভাবছিলাম যে রানটা হয়তো 480 বা 500-র কাছাকাছি যাবে। তো রানটা এতটা যায় নাই। কত রান করছে? 413 না 14 রান করছে। খারাপও করে নাই। তবে পাকিস্তান শুরুটা ভালো করেছে ব্যাটিংয়ে। 179 সম্ভবত। মাত্র একটা উইকেট গিয়েছে এবং মেহেদী হাসান মিরাজ সেই উইকেটটা পেয়েছে। তো পাকিস্তান আমার কাছে মনে হয় যে প্যাসেঞ্জার এখন আর বলা যাবে না পাকিস্তানকে।
পাকিস্তান এখন অলরেডি ড্রাইভিং সিটে না হলেও বাংলাদেশ এবং পাকিস্তান সমপর্যায়ে একটা অবস্থানে চলে আসছে। যদিও গুণগত মান বাংলাদেশ এবং পাকিস্তানের আমার দৃষ্টিতে সমান সমান, খুব বেশি ডিফারেন্স আসলে নাই বাংলাদেশ এবং পাকিস্তানের শক্তিমত্তার বিচারে। তো প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষেও সেই অবস্থাটাই ধরে রেখেছে বাংলাদেশ এবং পাকিস্তানের। আমার কাছে মনে হয় যে কেউই এগিয়ে নাই, কেউই পিছিয়ে নেই, মোটামুটি সমান একটা অবস্থানে আছে। বরঞ্চ পাকিস্তানকে একটু সাধুবাদ দিব, কারণ হচ্ছে গতকালকে তারা প্যাসেঞ্জার সিটে ছিল, খুবই খারাপ অবস্থায় ছিল, সেইখান থেকে তারা আজকে কামব্যাকটা সুন্দরভাবে করেছে। প্রথম সেশনটা যেভাবে কাটালো, দ্বিতীয় সেশনে এসেই কিন্তু টোটাল বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে মুখ থুরবে থুরবে না থুবড়ে পড়েছে। তো সেই জায়গাটাতে পাকিস্তানের বোলারদেরকে কৃতিত্ব দিতে হবে। আর বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে কি আর বলবো, খারাপ বলা যাবে না, সমালোচনা করা যাবে না, যেহেতু একটা সেঞ্চুরি, একটা 90+ স্কোর, আর একটা 70+ স্কোর আছে। মুশি 70-তে আউট হয়েছে, মমিনুল হক 91 করছে, শান্ত 100 করছে। সবকিছু মিলাইয়া আমি পজিটিভ চিন্তা করতেই পছন্দ করি, পজিটিভ ভাবেই বলবো বাংলাদেশ ভালোই করছে। তবে আজকের দিনটা বাংলাদেশ ভালো বেশি একটা করে নাই, যেহেতু আজকের দিনে 301 নিয়ে 4 উইকেট নিয়ে দিন শেষ করছিল, আজকে অল আউট হয়েছে 413 না কত। তো সেই জায়গাটাতে মাত্র কত রান যোগ হয়েছে, 100 কত রান, 8-10 রান, 10-12 রান যোগ করতে পারছে। তো সেই জায়গাটাতে আসলে তো বাংলাদেশের ভালো হওয়ার আরো কথা ছিল। লিটন কুমার দাস 35 না 38 রানে আউট হয়ে গেল। ওই বলটা লিটন কুমার দাস যেটাতে আউট হয়েছে, এটা আসলে মেরে দিলে পারতো। যে আমি মেরে দিব তো মেরে দিব, মারতে মারবো নাকি সিঙ্গেলের জন্য খেলবো, ওইটা আসলে হয় না ক্রিকেটে। হয় আমি মেরে দিব, না হয় ছেড়ে দিব। তো লিটন কুমার দাস প্রথমে ছাইড়ে দেওয়ার চিন্তা করছিল, পরবর্তীতে কেন মারলো হালকা করে সিঙ্গেলের জন্য, এটা আমার মাথায় আসে না। এটা মাইরে দিলে লিটন কুমার দাস বাউন্ডারি পেয়ে যেত, কারণ মিড উইকেটে অঞ্চল দিয়ে আপনার ইয়া খালি ছিল, একটু ঘুরে দিলে, যেহেতু অফ স্টাম্পের বাইরের বল ছিল, মিড উইকেট দিয়ে না খেললেও আপনার পয়েন্ট কিংবা ডিপ পয়েন্টের উপর দিয়ে খেলতে পারতো। বাউন্স ছিল, ডিপ পয়েন্টের উপর দিয়ে খেলতে পারতো। তো ওইটা ওই সাইডে না খেলে খেলছে যেদিকে, আসলে বলটা ওইদিকে যায় নাই, বল চলে গেছে লং লং অনের দিকে আর কি, মিড অনের দিকে ধরা পড়ছে। তো লিটন কুমার দাস একটু দেখে শুনে খেললে তার কেরিয়ারের আরেকটা অর্ধশতক পাইতো। আর মুশফিকুর রহিম ইনসুইং বলে প্রায় সময় পরাস্ত হয়, বোল্ড হয়, এলবিডব্লিউ হয়, এটা নতুন কিছু না। আজকেও মুশফিকুর রহিম ইনসুইং বলেই বোল্ড হয়ে গেল। তো সেই জায়গায় আমি বলবো যে মুশফিকুর রহিম একটু এই জায়গাটা নিয়ে কাজ করা দরকার ছিল। কাজ হয়তো করে, কিন্তু কাজের কাজ হয় না আর কি, যার কারণে একই ধরনের আউট মুশফিকুর রহিমের ক্ষেত্রে আমরা দেখি সবসময়। অফ স্টাম্পের বাইরের বল ফিফথ স্টাম্প থেকে ইনসুইং করে স্টাম্পে আসে, এই বলটাতেই পরাস্ত হয়ে যায় এবং বোল্ডও হয়ে যায় কিংবা এলবিডব্লিউ হয়ে যায়। এনিওয়ে, তার পরবর্তীতে লাস্ট উইকেট জুটিতে দেখলাম বাংলাদেশ ভালো রান করছে, 30+ স্কোর করছে। এর মধ্যে তাসকিন আহমেদের 24 না 25 রান ছিল, অসাধারণ। লাস্ট মুহূর্তে এসে অল্প কয়েকটা রান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দলের জন্য, কারণ 380-তে সম্ভবত বাংলাদেশ 9 উইকেট হারাইছিল। সেইখান থেকে যে বাউন্ডারিগুলো মারছে তাসকিন, 6 ছিল, 4 ছিল এবং ভালোই খেলছিল, দেখলাম যে নাহিদ রানাও সঙ্গ দিচ্ছিল ভালো। তো সেই জায়গায় আমি বলবো যে ভালোই, ওভারঅল বাংলাদেশ ভালোই করছে। বোলিং ডিপার্টমেন্ট যেটা বলবো, লাইন লেন্থ বজায় রেখে ইবাদত প্রথমে শুরু করছিল, কিন্তু পরবর্তীতে ওই লাইন লেন্থটা আসলে ধরে রাখতে পারে নাই। ইবাদতও পারে নাই, নাহিদ রানার লাইন লেন্থ ঠিক ছিল না। টেস্ট ক্রিকেটে যে ধরনের বল করা দরকার ছিল সেটা আসলে হয় নাই। নাহিদ রানা যে ধরনের বল করছে এগুলো টি-20-র জন্য পারফেক্ট, ঠিক আছে, কিন্তু টেস্টের জন্য এই ধরনের বল হয় না। টেস্টের বলে আপনাকে ব্যাটসম্যানকে কি কি বলে খোঁচা দেওয়ার জন্য বাধ্য করতে হবে, যেন ব্যাটসম্যান খোঁচা দেয় কিংবা ব্যাটসম্যান যেন পরাস্ত হয়। টি-20-তে আপনার রান চেক দেওয়ার চিন্তা আসে, কিন্তু টেস্টে তো রান চেক দেওয়ার চিন্তা আসে না। সুতরাং আপনি খোঁচা দেওয়ার জন্য বল দেন, খোঁচা যেন দেয়, আউট হয়ে যায়। দেখা যাক আগামীকালকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ, কোন দিকে যায় টেস্ট ম্যাচ বোঝা যাবে।